আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ফোকাসের এই লাইভ ক্লাসে। এই ক্লাসে আমরা ম্যাথ দ্বিতীয় পত্রের আমরা একটা লাইভ ক্লাস নিয়ে হাজির হয়েছি। চলো আমরা ক্লাসটি শুরু করি। তাহলে যদি দেখি আমরা আমাদের এই যে ক্লাসটা কোন প্রোগ্রামের আন্ডারে আমরা ক্লাসটা নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যে এইটা আমাদের এইচএস এবং আলিম যারা 27 ব্যাচ আছো তাদেরকে আমরা একাডেমিক এলিট প্রোগ্রামের আন্ডারে আমরা একটা ডেমো ক্লাসের আয়োজন করেছি। তোমরা দেখে বুঝতে পারো যে আসলে এই কোর্সের ক্লাসগুলো কোন ধরনের হবে বা এর কোয়ালিটি কেমন, বা এই ধরনের কী কী জিনিস পড়ানো হবে, বা কোন ধরনের টিচাররা পড়াবে বা কারা পড়াবে। মানে এই ক্লাসগুলোর মাধ্যমে যেন তোমরা যাচাই করতে পারো যে আমাদের এই কোর্সে তোমরা ভর্তি হবে কি হবে না, এবং তোমরা পুরা এন্টার একাডেমিক প্রোগ্রাম সম্পর্কে তোমরা একটা আইডিয়া পেতে পারো। আমরা তারই জন্য এই লাইভ ক্লাস আয়োজন করেছি। তোমরা যারা জয়েন করে ফেলছো ইতিমধ্যে, তোমরা কে কোথা থেকে ক্লাসটি করছো তোমরা কমেন্টে জানিয়ে দাও, এবং তোমার বন্ধুদেরকে এখানে মেনশন দিয়ে জানিয়ে দাও যে এখানে সুন্দর একটা লাইভ ক্লাসের আয়োজন করা হয়েছে, আমরা লাইভ ক্লাসটি করতেছি, যেন তারাও যেন ক্লাসটি করতে পারে। ঠিক আছে, চলো তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। এবং যারা তোমরা এই ক্লাসটি করছো তোমরা কাইন্ডলি ক্লাসটি শেয়ার করে দাও, এবং শেয়ার করা হয়ে গেলে কমেন্টে ডান লিখো। ঠিক আছে, তাহলে আমরা চলো শুরু করি আমাদের ক্লাসটি। অনেকে আমাদের জয়েন করে ফেলছে, চলো আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমরা কোন বিষয়ের উপর ক্লাস দেবো, তোমরা অনেকে হয়তো বা ক্যাপশন দিকে বুঝে ফেলছো যে আমরা কোন চ্যাপ্টার বা কোন টপিকের উপর আজকে আমরা ক্লাস দেবো। আমরা আজকে মূলত দ্বিপদী বিস্তৃতি বা বাইনোমিয়াল এক্সপানশন এই চ্যাপ্টারের উপর আমরা একটি সুন্দর এবং ইন্টারেক্টিভ ক্লাস দেব। এবং তোমরা যারা ক্লাস করছো তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে বসো, কারণ আমরা এই ক্লাসে খুবই ইন্টারেক্টিভ আকারে, মানে আমি একটা কোশ্চেন সলভ করে দিব এবং তোমাদের একটা সলভ করতে দিব, যে তোমরা এটা উত্তর কমেন্টে জানাবে। ঠিক আছে, খুবই ইন্টারেক্টিভ একটা সেশন হবে। চলো আমরা শুরু করি। তাহলে প্রথমে দেখি আমরা যে এই চ্যাপ্টারে কি পড়বো। আমরা দ্বিপদী উপপাদ্য। দ্বিপদী উপপাদ্য বোঝার আগে আমরা একটা জিনিস যদি দেখি, যে দেখো যে আমরা প্রথমে যদি দেখি যে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা যদি দেখতে চাই তাহলে কি করে দেখো তো, যে আমরা লিখি, আমরা সবাই জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন একটা জিনিস কি দেখতে পাচ্ছি এখানে, দেখো তো প্রথমে a এর পাওয়ার ছিল কত, এখানে দেখো 2, তারপরে বা দেখো a এর পাওয়ার 1, এখানে a এর পাওয়ার কিছু নাই, মানে a নাই, তার মানে এখানে আমরা লিখতে পারি a এর পাওয়ার 0। ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে আমাদের এর পাওয়ারটা, মানে প্রথম যে পদ আছে মানে a প্লাস বি, মানে এর পাওয়ার এক এক করে কি প্রতি পদে কমতেছে। ঠিক আছে, আর দেখো বি এর পাওয়ার এইখানে কি ছিল, দেখো তো এখানে বি এর পাওয়ার আমরা কি 0 লিখতে পারি না, বি এর পাওয়ার 0, তারপরে বি এর পাওয়ার 1, দেখো বি এর পাওয়ার 2। তাহলে দেখো এখানে আমাদের বি এর পাওয়ারগুলো একসাথে কি আস্তে আস্তে বাড়তেছে। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দেখি, আমাদের পরিচিতর মধ্যে আর একটা এক্সাম্পল দেখো, আমরা যদি লিখি যে a প্লাস বি তার হোল কিউব, এর ফর্মুলা আমরা কি দেখো, আমরা জানি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এখন দেখো এইখানে যদি তাকাই আমরা, দেখো এইখানে a এর পাওয়ার 3, তারপরে a এর পাওয়ার 2, এখানে a এর পাওয়ার 1, এখানে আমরা লিখতে পারি a এর পাওয়ার 0। আর এখানে দেখো b এর পাওয়ার প্রথমে কত 0, b এর পাওয়ার এখানে 1, এখানে 2, তারপরে কত 3। দেখো আমরা বলতে পারি তাহলে a এর পাওয়ার আস্তে আস্তে কমতেছে এবং কি b এর পাওয়ার আস্তে আস্তে বাড়তেছে। তাহলে এইটা থেকে আমরা যদি দ্বিপদী উপপাদ্যে যাই, দেখো দ্বিপদী উপপাদ্য কি বলছে, যদি a প্লাস বি, দেখো আমরা পাওয়ার যদি 3 থাকে 4 থাকে, 3 থাকলে আমরা সহজে বের করতে যদি পাওয়ার 4 হয় তখন আমরা বিস্তার কেমন করবো, বা 5, 6, 10, তখন আমাদের পক্ষে এরকম সূত্র দিয়ে করা সম্ভব হয় না। এর জন্য আমরা একটা জেনারেলাইজ ধারণা বা জেনারেলাইজ ফর্ম নিয়ে আসি, সেটা হলো কি আমাদের দ্বিপদী উপপাদ্য। এই উপপাদ্যের মাধ্যমে আমরা যত বড় বিস্তার হোক, মানে এন এর পাওয়ার যতই হোক বা এন এর মান যতই হোক, বা a প্লাস বি এর পাওয়ার যতই হোক না কেন, আমরা এগুলো বিস্তার করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। অনেকে শেয়ার করে দিয়েছো, তারা শেয়ার করে দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা কে কোথা থেকে ক্লাসটি করছো বা কে কোন কলেজের, তোমাদের কলেজের নামটা লিখে জানিয়ে দাও, কারণ একটু পরে আমাদের যে কুইজ সেশন বলতে পারো বা ইন্টারেক্টিভ সেশন, এটা শুরু হবে। ঠিক আছে, তাহলে দেখি আমাদের দ্বিপদী উপপাদ্য কি। দেখো দ্বিপদী উপপাদ্য যদি বলি a প্লাস বি তারপর n, এটাকে আমরা বিস্তার করতে চাই, দেখো তাহলে প্রথমে a এর পাওয়ার n হবে, তারপর a এর পাওয়ার n মাইনাস 1 এক করে কমতে, তারপর a এর পাওয়ার n মাইনাস 2। আবার দেখো b এর পাওয়ার, দেখো এখানে ছিল 0, এখানে b এর পাওয়ার 1, b এর পাওয়ার 2, এরকম কত b এর পাওয়ার n। এখন কথা হলো এদের সহগগুলো কি হবে, প্রতিটি পদ এর সহগটা কি হবে। দেখো তাহলে প্রথম পদে এর মানে এর দেখো প্রথম পদের সহগ হবে 1, দ্বিতীয় পদের সহগ কত দেখো তো nc1, n থেকে দেখো nc1, দ্বিতীয় পদের সহগ কত হবে nc2, তৃতীয় পদের সহগ হবে nc3, এইভাবে শেষ পদের সহগ কত হবে ncn। ঠিক আছে, এই পুরোটা হলো তো কি আমাদের দ্বিপদী উপপাদ্য। ঠিক আছে, এখন যারা এই সূত্রটা বুঝতে পারছো, চলো আমরা এই সূত্রটা আরো একটু ঝালাই করার জন্য বা দ্বিপদী উপপাদ্যটা আমরা আরো ভালো করে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা দেখলে তোমাদের এই কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা
শুরু করি। আমাদের প্রথম এক্সাম্পল এখানে কি বলছে, a প্লাস 2x তারপর 5, এটাকে আমাদের বিস্তৃতি করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের বলেছিলাম খাতা কলম নিয়ে বসতে। তোমরা আমার সাথে এটা চেষ্টা করো, যে আগে করতে পারবা জানাবা যে জি ভাই আমি এটা করতে পারছি। ঠিক আছে, চলো আমরা তাহলে এটা করা শুরু করি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। এখানে ফকির শাহজাহান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আলফারাতি দাম সালাম দিয়েছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এবং কে কোথা থেকে ক্লাসটি করছেন এবং কে কোন কলেজের কাইন্ডলি একটু জানিয়ে দেন। এবং এই ম্যাথটা কে কে চেষ্টা করতেছেন এবং কেউ যদি করে ফেলে থাকেন অলরেডি, তারাও একটু কমেন্টে জানান। ওকে, ঠিক আছে, তাহলে আমরা চলো যারা করতে পারছো তা তো খুবই ভালো, কমেন্টে জানিয়ে দাও। এবং যারা করতে পারো নাই তারা কি করবা, তারা আমার সাথে চেষ্টা করো। দেখো তাহলে আমাদের শুরু করি যে a প্লাস 2x তারপর 5। এখন দেখো তাহলে আমরা যদি দ্বিপদী উপপাদ্যের সাথে যদি মিলাই, তাহলে দেখো এখানে n এর মান কত, এখানে পাওয়ার ছিল a প্লাস b, তাহলে a এর মান কত, এখানে আমাদের দেখো a এর মান হলো a আর b এর মান এখানে কত দেখো 2x, আর n এর মান কত আমাদের এখানে দেওয়া আছে 5। তাহলে প্রথম পদ কি হবে দেখো, a এর পাওয়ার দেখো সর্বোচ্চ এখানে n এর মান আছে কত 5, তাহলে a এর পাওয়ার হবে n মানে a এর পাওয়ার 5 প্লাস দ্বিতীয় পদের সহগ কত হবে দেখো তো, এখানে n এর মান আছে 5, তাহলে লিখবো 5c1 ইন্টু a এর পাওয়ার 1 কমবে, দেখো a এর পাওয়ার কি হবে 1 কমবে, তাহলে হবে a এর পাওয়ার 4। আর দেখো b এর পাওয়ার কত, দেখো b এর পাওয়ার এখানে 1 বাড়বে, এখানে a এর পাওয়ার 0 মানে 1, এখানে লেখা লাগে না এই কারণে। এখানে 2 এখানে 2x হলো কি আমাদের b, তাহলে b এর পাওয়ার কত লিখবো দেখো 2x এর পাওয়ার 1 প্লাস তৃতীয় পদ কি হবে দেখো nc2, দেখো a এর পাওয়ার ছিল এখানে 4, তাহলে এখানে আরেক কমবে এর পাওয়ার, তাহলে a এর পাওয়ার হবে 3, আর দেখো 2x এর পাওয়ার ছিল 1, এবার 2x এর পাওয়ার কত হবে 2, তাহলে এখানে হবে দেখো 2x এর পাওয়ার হবে 2, তাহলে স্কয়ার। এবার দেখো পরের টার্ম কি হবে আমাদের এখানে হবে, দেখো পরের টার্ম হবে আমাদের n c কত দেখো 3, এবং a এর পাওয়ার আরো 1 কমবে, 3 থেকে হয়ে যাবে 2, এবং আমাদের এখানে দেখো 2x তার পাওয়ার কত আমাদের 2x এর পাওয়ার হয়ে যাবে, এখানে n এর পাওয়ার হবে কত 2, তাহলে n এর পাওয়ার 2 আর 2x তার পাওয়ার হয়ে যাবে আমাদের এখানে 3। ঠিক আছে, এবার দেখো তার পরের পদ কি হবে আমাদের দেখো nc3 ছিল, এবার হবে nc4, এবং এর পাওয়ার হবে তোমার এখানে 1, আর দেখো 2x এর পাওয়ার হবে তোমার 4। দেখো এইখানে যত 4 দ্বিতীয় পদের পাওয়ারও কি সেম হয়, এইখানে আর থাকলে দ্বিতীয় পদের পাওয়ার কত আর হয়। ঠিক আছে, এবার দেখো পরের পদ কি হবে আমাদের 5c5 মানে 1 আমরা জানি এটা, এবং এর পাওয়ার হবে 0 মানে লিখলাম না, তাহলে এর পাওয়ার 0 লিখিও যদি, তারপরে কত হবে 2x এর পাওয়ার আমাদের হবে 5। ঠিক আছে, ওকে, এতটুকু কি করতে পারছো দেখো তো, এত যদি করে থাকো তাহলে তোমাদের কাজ 80% ডান, তাহলে এতটুকু করতে পারলে তোমাদের কাজ কি 80% হয়ে গেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি যে এইখানে যে a টু দি পাওয়ার 5, এটাকে আমরা কি লিখতো ডাইরেক্ট a টু দি পাওয়ার 5 ছিল, a টু দি পাওয়ার 5 রেখে দিলাম। এবার চিন্তা করো 5c1 এর মান কত, তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো, 5c1 এর মান বের করলে মান আসে 5, তাহলে এখানে মান হবে কত 5, এবং দেখো এখানে আছে কত a টু দি পাওয়ার 4 এবং 2x, তার মানে এখানে লিখতে পারবো আমরা দেখো যে 5 ইন্টু a টু দি পাওয়ার 4 ইন্টু তোমার কত 2x। ঠিক আছে, এবং পরের পদ কি হবে দেখো nc2 এর মান কত দেখো ক্যালকুলেটরে দাও, দেখবা কি nc2 এর মান পাইছো তোমরা 10, তাহলে nc2 এর মান কত হবে, মানে এখানে n এর মান কত, সরি এখানে n এর মান হবে তোর 5, এখানে প্রতি জায়গায় n এর মান হবে কত তোমার 5, তো এখানে n লিখেছি, এখানে মান হবে কত 5, সরি এখানে তোমরা একটু কারেকশন করে নাও, এখানে n এর মান হবে কত 5, এখানে কত হবে n এর মান হবে 5, এখানে n এর মান কত 5। ঠিক আছে, তাহলে এখানে কত হবে দেখো 5c2 এর মান 10, এবং দেখো a কিউব ইন্টু 2x তার হোল স্কয়ার, তাহলে কত হবে 4x স্কয়ার, এবং nc3 এর মান হবে কত তোমার 10, লিখলাম 10, এবং কত দেখো a স্কয়ার আর কত হবে দেখো সাথে a স্কয়ার এবং 2x তার হোল কিউব মানে কত হবে 2 এর কিউব মানে কত 8, আর x কিউবের x এর উপর কিউব দেওয়া মানে কি এই x কিউব, তাহলে কত হবে আমাদের এখানে ইন্টু 8x কিউব প্লাস কি হবে দেখো তো 5c4 এর মান হলো আমাদের 5। ঠিক আছে, আর এর মান তো a, এর পাওয়ার 1 মানে হলো a, ইন্টু আমাদের কি হবে এখানে দেখো 2x তার পাওয়ার 4 মানে 2 এর পাওয়ার 4 হলো 16, আর x এর পাওয়ার 4 হবে সাথে, তাহলে এখানে লিখবো ইন্টু 16x টু দি পাওয়ার 4। এবার আর লাস্ট পদ দেখো 5c5 এর মান হলো 1, এর পাওয়ার 0 মানে 1, তাহলে কি থাকবে 2x তার পাওয়ার কত 5, 2 টু দি পাওয়ার 5 মানে আমরা 32, এবং আমাদের x এর পাওয়ার 5 থেকে যাবে সাথে, তাহলে কি হবে আমাদের এখানে এটা আমরা লিখবো
32x⁵, ঠিক আছে? এই পর্যন্ত কি সবাই করতে পারছো? বলো তো, একটু কমেন্টে জানাও তোমরা এই পর্যন্ত করতে পারছো কিনা, ঠিক আছে? তোমরা একটু জানাও যে তোমরা এই পর্যন্ত করতে পারছো কিনা, ঠিক আছে? তাহলে দেখো এই যে আমাদের অলরেডি কাজ শেষ। এখন আমরা এখানে কি করবো দেখো তো, a⁵, এখানে কি লিখবো 5 দুগুণে 10, তাহলে আমরা নিচে একটু লিখি দেখো a⁵ প্লাস 5 দুগুণে কত 10, তাহলে এখানে 10 a⁴ ইন্টু এক্স, আর এখানে কত দেখো 4 10 40, তাহলে লিখবো প্লাস 40 a³ এখানে কত হবে 80 প্লাস 8 10 80, দেখো 10 8 গুণ করলে 80, 80 লিখলাম মানে 80 a² ইন্টু x³ দেখো পরের পদ কত 16 ইন্টু 5, তাহলে 5 16 কত দেখো তো 5 16 কত 80, ঠিক আছে? ঠিক আছে, 4 16 64, 5 16 80, তাহলে এখানে হবে 80 আবার কত দেখো 80 আমাদের এখানে ax⁴ প্লাস শেষ পদ কত 32x⁵, ঠিক আছে? তাহলে দেখো আমরা এই উদাহরণটার মাধ্যমে আমরা দ্বিপদী উপপাদ্য পুরোপুরি বুঝতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাবা, রেসপন্স করে তোমরা বুঝতে পারছো কিনা, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের প্রবলেমে যাই। দেখো পরে আরো একটা সেম ধরনের বিস্তৃতি। দেখো কি বলছে এখানে 3 + y তারপর 6, এখানে পাওয়ার কত 6 আছে, তাহলে এর জন্য বিস্তৃতি করতে হবে। দেখো আগেরটা এইটা একদম কিন্তু সেম টু সেম, কি এটা একদম সেম টু সেম। ওকে, এইখানে আরো একজন জয়েন করেছে, কমেন্ট করেছে যে লতিফুর রহমান লিখন, ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা পরের প্রবলেমে যাই। দেখুন চলো, এখানে কি আছে আমাদের দেখো 3 + y তারপর কত তারপর 6, এখন এখানে এন এর মান কত, তাহলে এন এর মান হলো এখানে 6, ঠিক আছে? তাহলে আমাদের সেই দ্বিপদী উপপাদ্য যদি ব্যবহার করি তাহলে কি আসবে, এখানে প্রথমে 3 টু দি পাওয়ার কত হবে 3 টু দি পাওয়ার 6 মানে 3 টু দি পাওয়ার n প্লাস এটা কি লিখবো 6c1, 3 এর পাওয়ার মানে এর পাওয়ার অন করে কমবে, তাহলে 6 এর কত হবে 3 টু দি পাওয়ার 5 এবং y এর পাওয়ার 1 করে বাড়বে, y এর পাওয়ার 1 প্লাস তারপরে পদ কি হবে দেখো 6c2, তাহলে এখানে লিখবা 6c2, 3 এর পাওয়ার 1 কমবে তাহলে 3 এর পাওয়ার 4 এবং y এর পাওয়ার 1 বাড়বে y² প্লাস পরের পদ কি হবে এখানে 6c3, তাহলে 6c3, 3 এর পাওয়ার কত হবে আমাদের এখানে 3 এর পাওয়ার হবে আমাদের 3 মানে আরো কমবে 3 এর পাওয়ার 3, তাহলে এখানে লিখবো 6c3, 3 এর পাওয়ার 3 আর আমাদের এখানে কত 3 এর পাওয়ার হবে 3 আর y এর পাওয়ার কত হবে y এর পাওয়ার হবে আমাদের 3 কারণ আরেক করে বাড়বে প্লাস এর পরের টার্ম কি লিখবো আমাদের 6c4, 3 এর স্কয়ার এবং আমাদের দেখো y এর পাওয়ার কত হবে আমাদের y এর পাওয়ার হবে আরেক করে বাড়বে y এর পাওয়ার 4, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, তাহলে পরের পদ যদি আমরা লিখি এটা কত হবে 6c5, 3 এর কত হবে দেখো আর 2 ছিল, 3 এর পাওয়ার হবে 1 আর y এর পাওয়ার হবে 5 এবং পরের পদ হবে দেখো y এর পাওয়ার 6, ঠিক আছে? এতটুকু পর্যন্ত বুঝতে পারছো সবাই? বুঝছো? বুঝতে থাকলে এখানে ওকে লিখো। ওকে, ঠিক আছে, তাহলে এই পরের লাইন যাবে দেখে দেখো তো 3 এর পাওয়ার 6 এর মানে কত 3 এর পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 6 এখানে দেখবা 729 কত 729, 3 এর পাওয়ার 6 হলো, তো 3 এর পাওয়ার 6 এর বদলে লিখতে পারি 729 প্লাস দেখো 6c1 মানে কত আমাদের 6 আর দেখো 3 টু দি পাওয়ার 5, 6 ইনটু 3 টু দি পাওয়ার 5 এর মান কত হয় দেখো, এর মান আসলে আমাদের 1458, ঠিক আছে? আর কত দেখো y এর পাওয়ার 1 মানে শুধু y হবে, তাহলে 6c2 এর মান কত আমাদের 15, 6c2 এর মান 15 আর কত 3 এর পাওয়ার 4 মানে 81, তাহলে 15 ইনটু 81 কত হয় দেখো তো, ক্যালকুলেটর দাও, 15 ইনটু 81 হলো 1215, কত হবে 1215 আর y এর পাওয়ার কত দেখো y এর পাওয়ার আছে স্কয়ার প্লাস 6c3 এর মান কত হবে দেখো ক্যালকুলেটরে দাও, 6c3 এর মান দেখবা আসে আমাদের 20, 6c3 এর মান কত 20, লেখা লিখবা 20 ইনটু কত 3 এর কিউব মানে 27 ইনটু 20, তাহলে কত আসে দেখো তো 27 ইনটু 20 এর দেখো 540, কত হবে 540 আসবে 540, তাহলে এখানে কত লিখবো আমরা 540, ঠিক আছে?
ওকে দেখো তাহলে 540, এখানে ওয়ের পাওয়ার কত, ওয়ের কিউব হবে, এবং 64 এর মান কত আসবে দেখো, 64 এর মানও আসে আমাদের 15, কত 64 এর মান কত 15 আসে। তাহলে এখানে লিখবা 15 × 3 এর স্কোয়ার, 15 × 9, 15 × 9 কত আসে আমাদের 135, 15 × 9 কত 135। তাহলে লিখবো এখানে 135 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস পরেরটা কত দেখো 65 এর মান আসবে কত আমাদের 65 এর মান 6 আর কত 318। তাহলে এখানে হবে কত প্লাস 18 ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, সবাই কি বুঝতে পারছো? ওকে ঠিক আছে, তাহলে আমরা পরের প্রবলেমে যাব। ঠিক আছে, ওকে তাহলে আমরা পরবর্তী প্রবলেমে যাই বা পরবর্তী উদাহরণ যাই। তাহলে দেখো পরবর্তী আমাদের টপিক হলো যে সাধারণ পদ নির্ণয়। ঠিক আছে, তাহলে সাধারণ পদ নির্ণয়ের আমরা দেখব কীভাবে সাধারণ পদ নির্ণয় করে। ঠিক আছে, এই সাধারণ পদ দিয়ে এই চ্যাপ্টার যদি বলি 50%-এরও বেশি টপিক তোমার সাধারণ পদ রিলেটেড। সাধারণ পদ যদি ভালো বুঝতে পারো, সাধারণ পদ মানে কি, আমরা কোনো একটা বিস্তৃতি যে কোনো পদ আমরা নির্ণয় করতে পারি, যে বিস্তৃতি পুরোপুরি না করে লাস্ট আমরা এই একটা ফর্মুলা দিয়েই এই যে বিস্তৃতি তোমার যদি এনের মধ্যে 1000ও হয়, তাতেও আমি যদি বলি 950তম পদ নির্ণয় করা, তখন আমাদের পুরোটা বিস্তৃতি না করে বা বিস্তার না করে আমরা ওই 950তম পদ বের করতে পারবো। এই ফর্মুলাটা আমরা শিখবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো আরতম পদ, দেখো আমাদের যখন দেখছিলাম a + b তারপর n, তখন প্রথম পদ যদি বলি তাহলে কি ছিল, এখানে দ্বিতীয় পদ যদি বলি nc1 মানে এক কম, এখানে a এর পাওয়ারও আর এক কমতেছে, b এর পাওয়ারও কি একবার মানে এক বাড়ছে কি, এখানে যদি 1 হয় এখানে কত 1, কিন্তু এটা কত আলটিমেটলি দ্বিতীয় পদ না। তাহলে আরতম পদ যদি হয় nc, এখানে কত হবে, এখানে দ্বিতীয় পদের জন্য ছিল nc1, কিন্তু এখানে তাহলে কি মানে আর থেকে এক কম হবে, আরতম পদ হলে কি হবে এখানে nc(r-1), এর পাওয়ার কত হবে n-r-1 আর b এর পাওয়ার r-1। এখন তো সবচেয়ে সহজ হয় কি বোঝা, যদি আমাদের t প্লাস অন্তম পদ নির্ণয় কি t r প্লাস অন্তম পদ নির্ণয় করতে গেলে আমাদের ফর্মুলা হবে nc আর a টু দি পাওয়ার কি হবে, a টু দি পাওয়ার n-r হবে, এবং b এর পাওয়ার হবে কত, b এর পাওয়ার হবে আমাদের r। তাহলে nতম পদ কি হবে, আবার যদি লিখি আমরা t r প্লাস অন্তম পদ, r প্লাস অন্তম পদ হবে আমাদের nc(r) a টু দি পাওয়ার n-r আর কত b এর পাওয়ার হবে কত আর। এখন যদি বলি আমাদের ষষ্ঠ পদ নির্ণয় করতে, ষষ্ঠ পদ তার মানে আমরা লিখব t6, যদি বলি t6 তার মানে হলো আমাদের এখানে লিখব t5 প্লাস অন্তম পদ, তার মানে হলো আমরা এখানে লিখব যে nc5 a টু দি পাওয়ার n-5 ইন্টু b টু দি পাওয়ার 5। ঠিক আছে, এইরকম ভাবে ষষ্ঠ পদ বের করতে আমরা লিখবো 5 + 1 মানে 6তম পদ। ঠিক আছে, এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা এই চ্যাপ্টারের মানে nতম পদ বা সাধারণ পদ রিলেটেড যত সমস্যা আছে আমরা সবগুলো সমাধান করব। চলো আমরা একটা একটা করে শুরু করি। ঠিক আছে, ওকে আমার এক বন্ধু কমেন্ট করেছে যে অনেক ইফেক্টিভ ক্লাস, যদিও আমি কমার্সের, সমস্যা নাই, এই ক্লাসটি আমরা এমনভাবে নিব সে আর্টস সায়েন্স কমার্স যে গ্রুপের হোক না কেন সবাই বুঝতে পারবে, এই লেভেলে করে সহজ করে একদম, যারা কিছুই জানে না তারাও এই ক্লাসটি করলে বুঝতে পারবে ইনশাল্লাহ, আশা করি। আর অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য এবং কমেন্ট করার জন্য। ওকে ঠিক আছে, তাহলে আমরা প্রথম প্রবলেমে যাই। এখানে বলছে যে 2x তার স্কোয়ার মাইনাস 3/x এর পাওয়ার কত দেখো 11, এর বিস্তৃতি x এর পাওয়ার 10 এর সহগ নির্ণয় করো। তাহলে এই যে প্রবলেমটা, এখানে nতম পদ বা rতম পদ হয়তো বলে নাই, কিন্তু এইটা কিন্তু আমরা r প্লাস অন্তম পদের ফর্মুলা দিয়ে আমরা করতে পারি। এখন এই ধরনের ম্যাথ যদি বলে যে x এর পাওয়ার 10 এর সহগ নির্ণয় করো, বা x এর পাওয়ার 10 এর এই রিলেটেড যদি বলে, বা কোনো কিছু পাওয়ার যদি বলে, বা 11তম পদ 10তম পদ, এই টাইপের প্রশ্ন আসে, আমরা সবই r প্লাস অন্তম পদের সূত্র দিয়ে করতে পারি। দেখো আমরা ফর্মুলা যদি আবার লিখি, আমরা r প্লাস অন্তম পদের ফর্মুলা কি ছিল আমাদের, এর ফর্মুলা ছিল nc(r) a টু দি পাওয়ার n-r আর b টু দি পাওয়ার কত আমাদের b টু দি পাওয়ার r। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যদি tr প্লাস অন্তম পদের যদি বের করি, আমাদের এখানে n এর মান দেওয়া হচ্ছে 11, তাহলে আমরা লিখব 11c(r) এবং এর মান কত, এ হলো আমাদের 2x তার স্কোয়ার, তাহলে হবে 2x স্কোয়ার, এর পাওয়ার কত আমাদের n এর মান কত 11 মাইনাস r, আর আমাদের b এর মান কত, সরি এখানে b এর মান হবে
আমাদের বি এর মান এইখানে হলো 3 -3 ভাগ এক্স, -3/x, তাহলে হবে -3/x, তার পাওয়ার কত লিখবো আমরা এখানে আর। ওকে, এবার যদি আমরা পরের লাইনে লিখতে চাই, আমরা আরো একটু ভাঙাই লিখি যে সামনে 11CR এটা থাকলো, ঠিক আছে, 11CR থাকলো, সাথে আমরা কি লিখবো, সাথে আমাদের এখানে দেখো 2 এর পাওয়ার কত লিখবো, দেখো তো 2 কে আলাদা করে ভাঙাই, 2 এর পাওয়ার 11 - r, 2 এর পাওয়ার কত 11 - r, x এর স্কয়ার আছে, দেখো তো পাওয়ার পরে কি গুণ হবে, তাহলে লিখতে পারবো 22 - 2r, ঠিক আছে। এরপরে এখানে লিখতে পারবো -3, তার পাওয়ার কত r, আর x এর পাওয়ার লিখতে পারবো x এর পাওয়ার -r। এখন দেখো এখানে x এর পাওয়ার ছিল 22 - 2r, আর এখানে কত x এর পাওয়ার আছে আমাদের -r, তাহলে আমরা একসাথে যদি x এর পাওয়ারগুলো এক পাশে লিখি, তো নিচে কি লিখবো, দেখো 11CR যা আছে রেখে দিলাম, 2 এর পাওয়ার 11 - r রাখলাম, 3 এর পাওয়ার লিখতে পারি r, এবং -1 এর পাওয়ার লিখতে পারি আর, এই যে -1টাকে বাইরে নিয়ে আসলাম, এবং x এর পাওয়ার কত হবে দেখো তো 22 - 3r, ঠিক আছে। এখন দেখো আমাদের এবার দেখো এবার মিলানোর চেষ্টা করি আমরা, দেখো বলছে x এর পাওয়ার 10 এর সহগ নির্ণয় করতে হবে। দেখো এখানে x এর পাওয়ার কত 22 - r, আমাদের কি লাগবে x এর পাওয়ার 10, তাহলে আমরা কি বলতে পারি যে 22 - 3r এর সমান 10, তাহলে ওইখান থেকে r এর মান পাবো, এইখানে r এর মান বসাই দিই, তাহলে আমরা কি পাবো এখানে x এর পাওয়ার 10 এর সহগ। তাহলে কি প্রশ্ন মতো আমরা লিখতে পারি যে x এর পাওয়ার 10 মানে হলো তোমার এখানে 22 - 3r, এইটা সমান কত 10, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি আমরা প্রশ্ন মতে যে 22 - 3r এটা সমান আমাদের 10। তাহলে এখান থেকে দেখো 3r সমান আমরা লিখতে পারবো, 3r ওই পাশে নিয়ে যাই, আর 22 তাহলে কত হবে এখানে দেখো 22 - 10, সুতরাং লিখতে পারবো আমরা 3r = 12। সুতরাং r এর মান কত হবে আমাদের এখানে, r এর মান হবে এখানে 4। r এর মান যদি 4 পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ম্যাথ হওয়ার কাছাকাছি চলে আসে। এখন দেখো এইখানে দেখো সহগ, দেখো জায়গা ও সংকট, এখন দেখো তাহলে এখানে আমাদের সহগটা কি হবে, আমাদের সহগটা হবে এতটুকু, দেখো এই যে আমাদের যতটুকু আছে, এই যে এতটুকু আমাদের হবে কি সহগ, x⁻10 এর সহগ হবে এতটুকু, তাহলে এখানে আমরা r এর মান 4 বসিয়ে দিলে কি হবে 11C4, এবং 2 টু দি পাওয়ার, দেখো 2 এর পাওয়ার কত 11 থেকে আমাদের 4 চলে গেলে কত থাকবে 7 থাকবে, তাহলে 2 টু দি পাওয়ার 7, 3 এর পাওয়ার কত হবে দেখো 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4, আবার -1 এর পাওয়ার যদি 4 হয় তো মাইনাসটা কি প্লাস হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারছো, তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমরা যারা যারা করতে পারছো, এই অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারছো, তারা এখানে কমেন্ট করো ইয়েস ভাই আমি এটা করতে পারছি, তোমরা একটু রেসপন্স করো যে তোমরা এটা করতে পারছো কিনা, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি তোমরা এটা সবাই বুঝছো। তাহলে আমরা আজকে পরবর্তী যে কোশ্চেন, যে আমাদের কি বলা হয় দেখো 1 + 3x এর পর 10 এর বিস্তৃতিতে বলছে 5তম ও 6তম পদ যদি সমান হয় তাহলে x এর মান নির্ণয় করো। তার মানে এখানে কি বলা হয়েছে দেখো, একটা দ্বিপদী দেওয়া আছে, বলছে এর বিস্তৃতিতে 5তম এবং 6তম পদ যদি সমান হয় তাহলে x এর মান নির্ণয় করতে হবে। এখন তোমরা যারা ক্লাসটি করছো তোমরা একটু দেখো যে এটা তোমরা চেষ্টা করো যে এইটার অ্যান্সার কি হবে, এখন নিজে একটু চেষ্টা করো যেটা অ্যান্সার কি হইতে পারে, আর যারা করতে পারছো তারা কমেন্টে জানাও যে আসলে অ্যান্সার কত আসছে তোমাদের। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা আবার শুরু করি। দেখো যারা করতে পারছো তো খুবই ভালো, যারা পারো নাই তারা আমাদের সাথে দেখো যে এটা কীভাবে করা যায়। এখন দেখো প্রথমে তো আমাদের বলছে 5তম পদ আর 6তম পদ কি সমান, তাহলে আমরা কি লিখতে পারি এখানে দেখো তো 5তম পদ মানে কি t4 + 1 = এখানে বলছে কি 6তম পদ মানে t5 + 1, ঠিক আছে, এই দুটো পদ যেহেতু সমান, তাহলে 4 + 1তম পদের ফর্মুলা কি আমরা জানি যে দেখো n এর মান কত 10, তাহলে 10c4 দেখো 1 এখানে কত আছে 1 এর পাওয়ার তুমি যাই বসাও না কেন 1ই হবে, তাহলে আমরা এখানে ডিরেক্ট লিখতে 1 এর পাওয়ার কত, এখানে দেখো n-4 মানে কত দেখো 10 - 4 মানে 6, 1 এর পাওয়ার 6, আর দেখো 3x এর পাওয়ার কত হবে দেখো 3x এর পাওয়ার হবে 4 = এই পাশে দেখো লিখবো কি এটা কত 5 + 1 মানে 5 + 1তম পদ মানে 6তম পদ, তাহলে এখানে লিখবো 10c কত এখানে 5, আর কত দেখো তো 3x এর পাওয়ার কত হবে 3x এর পাওয়ার হবে আমাদের 5, ঠিক আছে। বুঝতে পারছো এতটুকু, দেখো এতটুকু যদি করতে পারি, এবার দেখো আমরা কিভাবে শর্টকাট মানে কাটাকাটি করতে পারি, বা এটা আমরা কি কি ক্যান্সেল করতে পারি। দেখো এই পাশে 3x আছে কয়টা 4টা, এই পাশে তো কয়টা 5টা মানে পাওয়ার 4, তাহলে আমাদের এই পাশে দুই পাশে যদি
3 মানে 3x তারপর 4 দিয়ে আমরা ভাগ করে দিই, দুই পাশে 3x তারপর 4 দিয়ে ভাগ করলে শুধু এই পাশে একটা 3x থাকবে, ঠিক আছে। আর দেখো 10c4 এটা কীভাবে ভাঙাইতে পারি, 10c4 কে আমরা উপরে ভাঙাইতে পারি, দেখো এটা হলো 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 4 তার ফ্যাক্টোরিয়াল। আর দেখো এই পাশে কি 3x এর পাওয়ার 4, ওই পাশে দুই পাশে যেহেতু 3x তার পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে এই পাশে এটা ক্যান্সেল হয়ে যায়, ওই পাশে কি দেবে শুধু 3x থাকবে। তাহলে ওই পাশে আমাদের কি থাকবে, দেখো 10c5 কে ভাঙাইতে পারি আমরা 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, দেখো এখানে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 5 তার ফ্যাক্টোরিয়াল। আর এখানে এই পাশে কত ছিল দেখো 3x, ঠিক আছে। ওকে, দেখো এর পরের টার্ম আমরা এই পাশে যদি করি, দেখো তাহলে এখান থেকে আমাদের 10 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল। দেখো এখানে আর কি ক্যান্সেল করতে পারি আমরা, তো আর একটু করি, দেখো এই পাশে 1 ডিভাইডেড, দেখো তো আজকে কত 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু, দেখো এই ক্যান্সেল 10 মাইনাস 4 মানে কত 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি, দেখেন 4 ফ্যাক্টোরিয়াল ছিল থাকলো, 6 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখবো 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আর ওই পাশে কি আছে দেখো তো, উপরে আছে 3x আর নিচে আছে দেখো তোমার 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙাইতে পারি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। আর দেখো ওই পাশে আছে তোমার 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এবার দেখো 5 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 4 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, তাহলে এই পাশে কি থাকবে দেখো 1 ভাগ 6 ইজিক্যাল টু ওই পাশে থাকবে দেখো 3x ভাগ 5। সুতরাং x এর মান কত আসবে দেখো তো, 5 উপরে নিয়ে আসার এই 3 আর গুণন করে, তাহলে দেখো 3x ইকুয়াল টু আসবে তোমার 18। সুতরাং 3x সমান কত হবে দেখো 18 ভাগ, এখানে x সমান হবে তোমার দেখো 5x, এখানে একটু উল্টা হয়ে গেছে, তাহলে দেখো এখানে একটু আর গুণনে উল্টো হয়ে গেছে, তোমরা একটু কারেকশন করে নাও। দেখো এখানে আমরা লিখতে পারবো দেখো 18x, তাহলে এখানে লিখতে পারবো 18x ইজিক্যাল টু 5। সুতরাং x ইকুয়াল টু লিখতে পারবো 5 ভাগ 18। দেখো তো এইটা আমাদের কোথায় আছে অ্যান্সার, এটা কয় নাম্বার আছে অ্যান্সার দেখো তো, এটা আমাদের ডি নাম্বার। অ্যান্সার কোথায় আছে দেখো তো, অ্যান্সার ডি নাম্বার আছে, তাহলে আমাদের এটা অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে ডি, ঠিক আছে। ওকে, বুঝতে পারছো সবাই, ঠিক আছে। তাহলে আমরা আমাদের আজকের পরের আরেকটা যে প্রবলেম আছে ওই প্রবলেমে যাই। দেখো এখানে কি বলছে যে 1 প্লাস এক্স তার পাওয়ার 44, 1 প্লাস এক্স তার পাওয়ার কত 44, ঠিক আছে। তাহলে বলছে এর বিস্তৃতিতে তোমার 21তম প্লাস 22তম পদ যদি সমান হয়, দেখো আগেটাও সেম টু সেম, আগে কত ছিল দেখো তোমার 5 এবং 6তম পদ সমান ছিল, এখানে কত 21 এবং 22তম পদ সমান। তাহলে দেখো দুইটাই কিন্তু একই ধরনের, যে একটা 5 এবং 6তম পদ সমান, আর একটা কি দেখো 21 এবং 22তম পদ সমান, ঠিক আছে। তাহলে এই যে দুইটা পদ আমাদের সমান ধরে আমরা ম্যাথটা করতে পারি, তাহলে এখানে দেখো আমাদের প্রথমে 21তম পদ কি লিখতে পারো দেখো t20 প্লাস 1 ইজিক্যাল টু 22 এর জন্য কি লিখতে হবে দেখো t21 প্লাস 1, ঠিক আছে। তাহলে দেখো t20 প্লাস 1তম পদের জন্য আমরা কি লিখতে পারবো ফর্মুলা, এখানে দেখো এর মধ্যে 44, তাহলে 44 c20 কিন্তু দেখো এখানে 1 এর পাওয়ার দাঁড়িয়ে দাও না কেন, দেখো প্রথম পদের জন্য 1 এর পাওয়ার দিয়ে দাও 44 মাইনাস কত তোমার 20, তাহলে কত 1 এর পাওয়ার 24 মানে কি 1ই থাকবে। তাহলে আমরা শুধু কি x এর পাওয়ার কি লিখতে পারবো দেখো x এর পাওয়ার 20, আর এই পাশে লিখতে পারবো কি দেখো 44 c21 এবং x এর পাওয়ার কত 21। এখন দেখো আমরা এই যে 44 c20 এইটাকে আমরা কিভাবে ভাঙাইতে পারি, দেখো এটা কিভাবে ভাঙাইতে পারি আমরা, দেখো এখানে লিখতে পারবো আমরা 44 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু 44 মাইনাস 20 তার ফ্যাক্টোরিয়াল। আর এখানে কত দেখো x টু দি পাওয়ার 20 ইজিক্যাল টু দেখো এখানে উপরে 44 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে কি লিখতে পারো দেখো, নিচে লিখতে পারো দেখো 21 ফ্যাক্টোরিয়াল ইন্টু 44 মাইনাস 21 তার ফ্যাক্টোরিয়াল। আর উপরে কি দেখো দেখো তো x টু দি পাওয়ার 21। এখন দেখো তো দুই পাশে যদি আমরা x এর পাওয়ার 20 দিয়ে ভাগ করে দেই, তাহলে এক পাশে কি দেখো এই পাশে দেখো আমাদের x আর এই পাশে কিছুই থাকবে না, ঠিক আছে। আবার দেখো উপরে 44 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল করতে পারি,
আবার দেখো এখানে আমাদের এই 21 কে আমরা ভাঙাই লিখতে পারি না, দেখো তো 21 এটাকে আমরা যদি একটা ভাঙাই, দেখো তো 21 কে আমরা ভাঙাই লিখতে পারি যে তোমার 21 ইন্টু 20 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এখানে 20 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এই পাশে কি থাকবে, এই পাশে আমাদের থাকবে লেফট সাইডে থাকবে আমাদের শুধু উপরে থাকবে 1, নিচে কি থাকবে দেখো তো 44 মাইনাস 21 কত 24 ফ্যাক্টোরিয়াল। দেখো 24 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙাই লিখতে পারবো 24 ইন্টু 23 ফ্যাক্টোরিয়াল। আর এই পাশে কি থাকবে দেখো তো, ওই পাশে থাকবে শুধু এক্স, আর নিচে কত দেখো তো, নিচে থাকবে 21 ইন্টু 23 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো 23 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল। তাহলে এখানে আমরা এক্স এর মান লিখতে পারবো, দেখো এক্স ইকুয়াল টু লিখতে পারবো 21 ভাগ 24। এখন দেখো উপরে নিচে আমাদের 3 দিয়ে ভাগ করে, দেখো তো 3 দিয়ে ভাগ করে দেই, 3 দিয়ে ভাগ করে দিলে আমাদের কত আসবে, এখানে দেখো অ্যান্সার 3 দিয়ে ভাগ করলে আমাদের আসবে, দেখো উপরে আসবে 7, নিচে কত 8, তাহলে অ্যান্সার কত হবে দেখো। সুতরাং এক্স ইকুয়াল টু আসবে আমাদের 7 ভাগ 8, তাহলে অ্যান্সার কত হবে দেখো তো, এক্স এর মান আসলো 7 ভাগ 8, তাহলে অ্যান্সার কত আমাদের, অ্যান্সার হবে এ। ঠিক আছে, বুঝতে পারছো সবাই, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আমাদের এখন পরের যে প্রবলেম আছে, পরের প্রবলেমে যাই। দেখো এখানে আরেকটা প্রবলেম একই ধরনের, দেখো আমরা যেগুলো করলাম সবগুলোই কিন্তু আমাদের টি আর প্লাস অন্তম পদের ফর্মুলা দিয়ে করতে পারি, বা আমাদের সাধারণ পদের যে ফর্মুলা, সাধারণ পদের ফর্মুলা দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো তোমরা এই একটা ফর্মুলা দিয়ে বুঝতে পারবে এই টাইপের যত ম্যাথ আছে তোমরা সবগুলো কিন্তু করতে পারবে। এখন দেখো আমরা এই আগে যে ম্যাথগুলো করলাম এগুলো সে কোথা থেকে আসা ম্যাথ, বা এগুলো কোন সব, দেখো আগে যদি দেখো ম্যাথগুলো সবগুলো কি বিভিন্ন এডমিশন টেস্টে আসা, দেখো সবগুলো কি আমাদের বিভিন্ন এডমিশন টেস্টে আসা ম্যাথ, ঠিক আছে। এই যে ম্যাথগুলো এইগুলো সব এই বিভিন্ন এডমিশন টেস্টে আসা ম্যাথ। দেখো এই ম্যাথগুলো তোমরা যদি ভালো করে বুঝো, তোমরা বোর্ড পরীক্ষা পেলে এডমিশনে তোমরা কিন্তু কোথাও আটকাবে না। আর আমরা এই এলিট প্রোগ্রামটা এমনভাবে সাজিয়েছি যেন একই সাথে তোমাদের এইচএসসি এবং এডমিশন সব কিছু একই সাথে কভার হয়ে যায়, ঠিক আছে। দেখো একটা টপিক এমনভাবে পড়ানো সম্ভব যেখানে কিন্তু তোমার প্রতিটা টপিক থেকে আমরা দেখো কিভাবে আমাদের এইচএসসি এবং এডমিশন একসাথে আমরা কভার করব। দেখো আমরা যদি একটু বলি কিভাবে কভার করব, অনেকে ভাবতে পারো ভাই আসলে কি করা সম্ভব। দেখো তোমাদের একটা লজিক দেখাই বা একটা বিষয় বুঝাই, তাহলে বুঝতে পারবা যে কোনো একটা টপিক থেকে ধরো যে তোমার একটা টপিক আমরা পড়াচ্ছি, ধরো এই টপিকটাই ধরো যে আমাদের সাধারণ পদ রিলেটেড ম্যাথ বা টপিক, এইখানে তোমাদের বোর্ড পরীক্ষাতে তোমাদের ম্যাথ আসছে, এইগুলো আমরা সলভ করিয়ে দিই বা এই টপিকগুলো বুঝিয়ে দিই। আবার যদি তোমাদের এখানে এইচএসসিতে কী ধরনের প্রবলেম আসছে সব যদি তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে এবং সবগুলো কোশ্চেন আমাদের সলভ করার টেকনিক দেখিয়ে দিই বা তোমাদের সলভ করাই প্লাস তোমাদের করতে দেই, তাহলে কি দেখো তোমরা এইচএসসিতে কেমন প্রশ্ন হবে এগুলো বুঝে গেলা, এডমিশনে কেমন প্রশ্ন আসবে এগুলো তোমরা ধারণা পেয়ে গেলা। তার মানে কি তোমাদের একই সাথে এইচএসসি এবং এডমিশন সব কিছু কিন্তু কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে তোমাদের আমরা এতটুকু আদা করতে পারি যে তোমাদের আমাদের সাথে তোমরা থাকো, এই কোর্সের সাথে তোমাদের দেখবা এইচএসসি এবং এডমিশনের তোমাদের প্রতিটা টপিক এইচএসসি এবং এডমিশন স্ট্যান্ডার্ড করেই 2 স্টেজের জন্যই তোমাদের আমরা প্রস্তুত করে নেবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি যে এই ম্যাথটা আমরা কীভাবে অ্যাপ্রোচ করতে পারি। দেখো এখানে আমরা দেখো এক্স টু দি পাওয়ার কিউব মানে এক্স এর কিউবের সহগ নির্ণয় করতে হবে। দেখো তাহলে আমরা প্রথমে আমরা টি আর প্লাস অন্তম পদটা নির্ণয় করে, দেখো তাহলে কী হবে, দেখো এনসিআর এন এর মান কত, এন এর মান 12, সি আর এর মান আমরা জানি না, আর দেখো তাহলে 2x তারপর কত হবে দেখো 12 মাইনাস আর এবং দেখো মাইনাস 3/4x², এর পাওয়ার কত হবে, এর পাওয়ার হবে তোমার আর, ঠিক আছে। এখন আমরা আর একটু ভাঙাই লিখি, দেখো 12c আর থাকলো 2x তারপর 12 মাইনাস আর, তাহলে দেখো 2x 2কে আমরা আলাদা করে লিখি, 2 এর পাওয়ার কত হবে আমাদের 12 মাইনাস আর, আর x এর পাওয়ার হবে 12 মাইনাস আর, আর দেখো মাইনাস 3x তারপর কত লিখতে হবে, দেখো মাইনাস 3x কে লিখতে হবে, দেখো 3 এর পাওয়ার আর ইন্টু মাইনাস 1 এর পাওয়ার আর, আর সাথে কি থাকলো দেখো তো 4কে আমরা উপরে ভাঙাই তাহলে কি লেখা যায় 2 এর পাওয়ার মাইনাস 2 আর, এটা কিভাবে লিখলাম দেখো 1/4, দেখো এখানে 1/4 তারপর কত আর, দেখো 4কে আবার লিখতে পারি 2 এর স্কোয়ার তার পাওয়ার কত আর, তাহলে এখানে লেখা যায় 1/2 2 এর পাওয়ার 2 আর, উপরে গেলে কত হবে 2 এর পাওয়ার মাইনাস 2 আর, ঠিক আছে। এইভাবে লিখতে হবে 2 এর পাওয়ার মাইনাস 2 আর, ঠিক আছে, এটা বুঝছো। তাহলে আমরা এটা কীভাবে লিখলাম বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই, এই ম্যাথটা কীভাবে সলভ করা যায়, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এরপর আমরা কি করতে পারবো, দেখো এক্স এর পাওয়ারগুলো আমরা যোগ করে দিই, দেখো এখানে এক্স এর পাওয়ার কত সরি আর নিচে কত এক্স এর স্কোয়ার ছিল, তাহলে এক্স এর পাওয়ার কত হবে, এখানে দেখো এক্স এর পাওয়ার মাইনাস 2 আর,
ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 2r হইলো। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি লিখতে পারবো দেখো, 12cr, 2 এর পাওয়ার কত এখানে ছিল 12 মাইনাস কত আর, আর ওইখানে কত 2r, তাহলে 12 মাইনাস 3r, 3 এর পাওয়ার আর মাইনাস 1 এর পাওয়ার কত দেখো আর, আর এক্স এর পাওয়ার কত হবে দেখো তো, এক্স এর পাওয়ার আসবে আমাদের 12 মাইনাস 3 আর, কারণ কি দেখো বেস যদি সেম থাকে আমরা পাওয়ার পারে যোগ করে দেই, ঠিক আছে, পাওয়ার যোগ হয়ে যায়। ওকে ঠিক আছে, এখন দেখো আমাদের কি লাগবে এক্স এর কিউবের সহগ। দেখো আমাদের এক্স এর পাওয়ার কত এখানে 12 মাইনাস 3r, আমাদের লাগবে কি এক্স এর কিউব। তাহলে আমরা কি বলতে পারি প্রশ্ন মতে যে 12 মাইনাস 3r ইকুয়াল টু কত আমাদের 12 মাইনাস 3r, এটা সমান আমাদের হবে কত 3, ঠিক আছে। 12 মাইনাস 3r এটা সমান আমাদের 3 ধরি, তাহলে এইখান থেকে আমরা কিসের মান বের করতে পারবো দেখো, এইখান থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মান এটা কিন্তু আমরা বের করতে পারবো, ঠিক আছে। ওকে সরি, এইখানে দেখো আমরা কিন্তু এখানে কি করেছিলাম 12 মাইনাস r 2 এর পাওয়ার, ওকে ঠিক আছে, তো ওকে ঠিক আছে সমস্যা নাই। এবার দেখো এখান থেকে আমরা কিসের মান বের করতে পারবো, এইখান থেকে কিন্তু আমরা আমাদের এর সরি আর এর মানটা বের করতে পারবো, আর এর মান বের করতে পারলে ওইখান থেকে আমরা কিসের মান বের করতে পারবো দেখো, ওইখান থেকে আমাদের হয়ে যায়। তাহলে দেখো এইখান থেকে আমরা কিন্তু আমাদের সাধারণত পদ মানে এক্স কিউব এর সহগ এটি কিন্তু আমরা বের করতে পারবো, ওকে ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমাদের 2 এর পাওয়ার কত আসছে 2 এর পাওয়ার 12 মাইনাস 3r, ঠিক আছে। ওকে তাহলে আমাদের দেখো এখান থেকে আমরা কি লিখতে পারবো, যেমন দেখা যাচ্ছে আর একটু চেক দেই আমাদের কোনো ভুল হয়েছে কিনা। এখানে 2 এর পাওয়ার কি ছিল 12 মাইনাস r, ওকে এটা ঠিক আছে। তারপরে নিচে 2x স্কোয়ার, এখানে x এর পাওয়ার কি ছিল তাহলে 12 মাইনাস r, ঠিক আছে। এই পরের ধাপে কি ছিল দেখো 4x স্কোয়ার 4 মাইনাস 2r, ওকে তাহলে 12 মাইনাস 3r, তাহলে আমরা এখানে লিখতে পারবো 12 মাইনাস 3r সমান কত হবে আমাদের 3, ঠিক আছে। তাহলে দেখো 3r সমান কত আমাদের 9, তাহলে আর এর মান কত আমাদের আর এর মান 3, ঠিক আছে, আর এর মান 3। তাহলে আমাদের সাধারণ পদ দেখো সহগটা কত হবে দেখো, তো আমাদের সহগটা কি হবে দেখো, তো এই যে আমাদের এইটা কি সহগ হবে আমাদের দেখো, এই যে পুরো টার্মটা কি এক্স কিউবের সহগ, দেখো এইখানে জাস্ট আর এর মান 3 বসাই দিবা, আর এর মান 3 বসালে কি আসবে দেখো তো, সহগটা আমাদের আসবে 12c3, 2 এর পাওয়ার কত দেখো তো 9, তাহলে 2 এর পাওয়ার 3 হবে, এখানে দেখো 12 মাইনাস 9 তাহলে 3 থাকবে, আর এখানে কত থাকবে দেখো 2 এর 3 এর পাওয়ার কত 3 এর পাওয়ার তোমার 3 ইন্টু 3 এর পাওয়ার 3, আর দেখো মাইনাস 1 এর পাওয়ার যদি 3 হয় তাহলে কত হবে আমাদের -1, ঠিক আছে বুঝতে পারছো, -1 এর পাওয়ার তাহলে কি সামনে একটা মাইনাস থাকবে, ঠিক আছে। ক্যালকুলেটরে দাও তাহলে মান বের হয়ে যাবে, ঠিক আছে। ক্যালকুলেটরে দিলে দেখবা আমাদের মানটা বের হয়ে গেছে, ঠিক আছে। ওকে ক্লিয়ার, ওকে ঠিক আছে। দেখো তাহলে আমরা পরের প্রবলেমে যাই। ওকে আচ্ছা, আর যদি দেখবো এইখানে হয়তো বা তোমার এই অপশানটা মিলবে না, কারণ এখানে একটা স্কোয়ার ছিল, এখানে একটা স্কোয়ার টার্ম ছিল আমাদের মেইন বইয়ের যে প্রবলেম, এখানে একটা স্কোয়ার ছিল, এই কারণে কিন্তু এইটা আমাদের উত্তরের সাথে মিলতেছে না। তাহলে দেখো এইটা আমাদের কেটে দিয়ে দাও, তাহলে বইয়ে যদি স্কোয়ার ছিল এই কারণে দেখবা যে আমাদের এই যে অ্যান্সারটা আসছে এখানে, এইটা কিন্তু এখানে কোনোটার সাথে মিলবে না, কারণ এখানে একটা স্কোয়ার মিস গেছে, ঠিক আছে। ওকে বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমরা আমাদের পরের প্রবলেমে যাই। দেখো এই প্রবলেমে কি বলছে আমাদের দেখো, আচ্ছা আগের ম্যাথটা আর এই ম্যাথটা কিন্তু অনেকটা সেম, দেখো তো লিখে দে 2x স্কোয়ার বাই 1/4x, ঠিক আছে 1/4x, তারপর কত 11। দেখো এই টাইপের ম্যাথগুলো যদি আমরা করতে চাই, আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে। তাহলে আমরা যে আগাই দেখো এটা কীভাবে করতে পারি আমরা, দেখো এটা আমাদের কী বলা 2x স্কোয়ার মাইনাস 1/4x, ওকে তাহলে এখানে বলতে এক্স এর পাওয়ার কত 11 এর জন্য, তাহলে আমরা সেম দেখো তো সেম ফরম্যাট না, সেম জিনিস না। দেখো আগেরটা কী ছিল আমাদের এখানে এক্স এর কিউব ছিল, আর এটা কত আমাদের এক্স এর পাওয়ার 7, আর কোনো চেঞ্জ আছে? তাহলে আমরা ওইরকম আগের মতো সে টি আর প্লাস অন্তত পদ ধরে নিয়ে এখানে এক্স এর পাওয়ারকে আমরা যে মানটা ওইটা সমান কত ধরবো, ওইটা সমান ধরে নেবো 7, এখানে আর এর মান বের করে আমরা ফুল প্রসিডিউর করে নেব, ঠিক আছে ঠিক আছে। ওকে এটা বুঝছো, তাহলে এইটা তোমরা এইচডাব্লিউ করবা, এটা কি তোমাদের এইচডাব্লিউ থাকবে, ঠিক আছে এটা এইচডাব্লিউ করবা। এইটা তোমরা বাসায় করে আমাদের এই পোস্টের নিচে এসে কমেন্ট করবা যে তোমাদের অ্যান্সার কত আসছে এবং সঠিক অ্যান্সারটা কত হবে, ঠিক আছে। তাহলে এটা তোমরা এইচডাব্লিউ হিসেবে রাখো, ওকে ঠিক আছে। তাহলে দেখো পরেরটা দেখি আমরা, দেখো এইটা খুব ভালো একটা ম্যাথ, যে এ এক্স তারপর 8 এর বিস্তৃতিতে এক্স কিউব এবং x⁴ এর সহগ যদি পরস্পর সমান হয়, সমান হলে আমাদের কি লাগবে এ এর মান, ঠিক আছে। তাহলে আমরা দেখো এ এর মান। আচ্ছা আর একটা কথা বলি যে আমাদের এইটা আমাদের আজকের ক্লাসের শেষ ম্যাথ, ঠিক আছে। চলো আমরা তো এই ম্যাথটা আমরা সবাই মিলে একটু করি।
তাহলে দেখো এখানে এক্স কিউব এবং এক্স টু দি পাওয়ার 4 এর সহগ যদি পরস্পর সমান হয়, তার মানে আমরা বলতে পারি যে এখানে দেখো টি আর প্লাস অন্তম পদ যদি বের করি তাহলে কী হবে দেখো তো এন সি আর। আর এখানে দেখো এর পাওয়ার কী হবে দেখো তো, এর পাওয়ার মানে অনের পাওয়ার যাই দিন এখানে অনই থাকবে, তাহলে এখানে এ এক্স, তার পাওয়ার কী হবে আর হবে না। তার মানে এখান থেকে আর একটা যদি করি এন সি আর এ টু দি পাওয়ার আর আর এক্স টু দি পাওয়ার কি আর। তার মানে এক্স কিউবের সহগ মানে কি এখানে আর এর মান 3। দেখো এখানে এখানে এন সি আর এর ক্ষেত্রে এক্স এর পাওয়ার কত আর, তাহলে এক্স কিউবের ক্ষেত্রে আর এর মান কত 3, এক্স টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে কত আর এর মান 4। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এখানে এক্স কিউবের সহগ কী হবে দেখো তো, এখানে এন এর মান কত 8, তাহলে এক্স কিউবের সহগ হবে আমাদের 8c3 এ টু দি পাওয়ার 3। আর পরেরটা কী হবে দেখো সমান যদি বলছি 8c4 এবং দেখো এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত হবে এ টু দি পাওয়ার 4 এখানে। ঠিক আছে, তাহলে আমরা একটু ভাঙাই দেখো, তাহলে কী হবে এখানে উপর হবে 8 ফ্যাক্টোরিয়াল, নিচে দেখো থাকবে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 - 3 মানে 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙাই লিখবো 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ইন্টু কত এ কিউব, দেখো দুই পাশে এ কিউব দিয়ে ভাগ করে দিই বা এ কিউবটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে ওই পাশে কি শুধু এ থাকবে, উপরে থাকবে কি 8 ফ্যাক্টোরিয়াল, নিচে কত দেখো তো 4 ফ্যাক্টোরিয়াল থাকবে, 4 ফ্যাক্টোরিয়াল ভাঙাই লিখবো 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল এবং দেখো 8 - 4 মানে কত শুধু 4 ফ্যাক্টোরিয়াল থাকবে, এখানে থাকবে শুধু 8, সরি এ কিউব মানে এ টু দি পাওয়ার 4 ভাগ এ কিউব। ঠিক আছে, তাহলে দেখো দুই পাশে 8 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 4 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, তাহলে এই পাশে থাকবে দেখো এই পাশে থাকবে আমাদের 5 আর ওই পাশে দেখো তাহলে আমাদের এই পাশে কি থাকলো শুধু এ থাকবে। তাহলে এখানে দেখো আমরা যদি লিখি এবার এই পাশে হলো আমাদের এ ডিভাইডেড বাই কত আমাদের 4, এ ডিভাইডেড বাই 4 আর ওই পাশে কত ইকুয়াল টু 1 ভাগ 5। সুতরাং এ সমান কত লিখবো দেখো এ সমান আমাদের 4/5, এ সমান কত 4/5। ঠিক আছে, দেখো 4/5 কত খ নাম্বার আছে, অ্যান্সার হবে তাহলে আমাদের বি নাম্বারটা। ওকে ঠিক আছে, ওকে তাহলে এই পর্যন্ত আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট এই পর্যন্ত ছিল। তাহলে তোমরা যারা ক্লাসটি করছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত ধৈর্য নিয়ে আমাদের সাথে ক্লাসটি করেছো। এবং তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই যে আমাদের এই যে ফোকাসের একাডেমিক এলিট প্রোগ্রাম যে প্রোগ্রামটা লঞ্চ করেছে ফোকাস, এইখানে কিন্তু তোমরা ফুল এখানে যারা এইচএসসি এবং আলিমের আসো, এইচএসসি যারা আর্টস এবং সায়েন্স থেকে আসো, তোমাদের প্রতিটি সাবজেক্টের উপর তোমাদেরকে লাইভ ক্লাস দেওয়া হবে এবং এর পাশাপাশি তোমাদের যে ডাউট থাকবে এই ডাউটের উপর আলাদা করে আমাদের প্রবলেম বক্সে তোমাদের প্রবলেমগুলো জমা হলে ওর উপর আমরা আলাদা করে ক্লাস নেব। এছাড়াও তোমাদের প্রতিটি চ্যাপ্টারের পরীক্ষা শেষ করার পরে প্রতিটি চ্যাপ্টারের উপর আমরা এক্সাম নিব এবং তোমাদের প্রতিটা ক্লাসের আগে বা পরে প্রতিদিন যেদিন ক্লাস থাকবে ওই কিন্তু তোমাদের একটা করে ডেইলি এক্সাম নেওয়া হবে। কার উপরে লাস্ট তোমরা যে ক্লাসটি করেছো ওই ক্লাসের উপর তোমাদের এক্সাম নেওয়া হবে এবং এইভাবে তোমাদের প্রতি মাসে এক্সাম নেওয়া হবে। এরকম তোমাদের যখন 3 মাস পর পর আবার এক্সাম নেওয়া হবে 3 মাসের মধ্যে যা পড়ানো হয়েছে। এইভাবে তো অসংখ্য ফিচার রয়েছে তোমাদের এই প্রোগ্রামের মধ্যে। তাই তোমরা যারা এখনো চিন্তা ভাবনা করছো যে কী করবা, কি ভর্তি হবা কি হবা না, তোমরা এই কনফিউশন দূর করার জন্য আমাদের যে ডেমো ক্লাসগুলো হচ্ছে, এই যে লাইভ সেশনগুলো চলতেছে, এই ক্লাসগুলো করে তোমরা আমাদের কোয়ালিটি যাচাই করে তারপরে এখানে ভর্তি হও। আর বলবো আরেকটা কথা, আমার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, আমরা যারা এইচএসসি এবং এডমিশন দুই ধরনের স্টুডেন্টকে পড়াই, তখন এডমিশন অনেক স্টুডেন্টকে পড়াতে যাই তখন দেখা যায় তারা এইচএসসির কনসেপ্টগুলোই ক্লিয়ার না। তাই তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা এইচএসসির কনসেপ্টগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করে যাও, নাহলে কিন্তু এডমিশনকে তোমরা ভালো করতে পারবে না। কারণ এডমিশন 3 মাসে আসলে খুব বেশি কিছু আসলে কভার করা যায় না। তাই এইচএসসি যাদের বেসিক ভালো বা এইচএসসি যারা রেগুলার পড়াশোনা করে তারাই আলটিমেটলি তোমার এডমিশনে ভালো করে। ঠিক আছে, তাহলে তোমাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের এই ক্লাসটি শেষ করছি এখানেই। তোমাদের দেখা হবে অন্য কোনো ক্লাসে এবং এরকম লাইভ ক্লাসে বা ফ্রি লাইভ ক্লাস যেগুলো সেখানে দেখা হবে এবং তোমাদের কোর্সে ভর্তি হবে, তোমাদের সাথে আমাদের প্রাইভেট যে প্রোগ্রামটা হবে সেখানে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।